সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে পরিকল্পিতভাবেই সেই ৫ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত বিভিন্নভাবে আক্রান্ত করা হচ্ছে, আক্রমণাত্মক ভাষায় তাকে উপস্থাপন করা হচ্ছে, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ এনে মিথ্যা বানোয়াট বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। এই প্রোগ্রাম বা মার্চ ফর ক্যালিফেট এই প্রোগ্রামটাকে কেন ঘোষণা করলো সেনাপ্রধান যখন দেশে নেই তখন, এবং ৫ নম্বর, সেনাপ্রধান যেদিন সকালে আফ্রিকা গেলেন ঠিক সেই দিন বিকালে কেন দিল্লি থেকে বিদেশ দপ্তরের ৪ উচ্চস্তরের অফিসার ছুটলেন ঢাকায়। ৫ আগস্টের পর সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে এমন মন্তব্য করেছেন ডক্টর ফয়জুল হক। তিনি মনে করেন সেনাপ্রধান একজন ভালো মানুষ, তিনি ছাত্র সিপাহী জনতার মাধ্যমে হাসিনার পতন হয়েছে, তো এই জন্য সেনাপ্রধানকে থেকে কৃতিত্ব তিনি দিতে চান। তো এটা নিয়ে তিনি কথা বলেছেন। পাশাপাশি একজন ভারতের আলোচক তিনি বলতেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নাকি হত্যার পরিকল্পনা করা হচ্ছে। তিনি কেন আসলে মন্তব্যটি করলেন আমরা দুইটা আলোচনা শুনবো, এরপর একটু বিশ্লেষণ করব। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে পরিকল্পিতভাবেই সেই ৫ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত বিভিন্নভাবে আক্রান্ত করা হচ্ছে, আক্রমণাত্মক ভাষায় তাকে উপস্থাপন করা হচ্ছে, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ এনে মিথ্যা বানোয়াট বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। জেনারেল ওয়াকারুজ্জামান ৫ই আগস্ট আমাদের বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য একটি নতুন সূচনা তৈরি করার সুযোগ করে দিয়েছিলেন। তার সহযোগিতার মধ্য দিয়ে, তার হাতের মাধ্যমেই আমরা আমাদের ছাত্র জনতার এই বিজয়টাকে, সিপাহী ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে বিজয় অর্জন করেছিলাম। আমি সে কারণে জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি। আমি আজকের কয়েকটি পয়েন্ট বললেই আপনারা বুঝতে পারবেন কেন আমি বলছি যে জেনারেল ওয়াকারুজ্জামান ৫ তারিখ থেকে টার্গেটের মূল লক্ষ্যবস্তুতে পৌঁছেছেন এবং কি তাদের হীন উদ্দেশ্য, কেন তারা এটা করছেন সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন। প্রথমত হচ্ছে বাংলাদেশের এই ৫ তারিখের বিজয় হোক, এই বিজয়টা কোনোদিন পার্শ্ববর্তী দেশ ভারত সে মেনে নিতে পারেনি। তার বিশ্বাস ছিল না যে এ ধরনের একটি কর্মকাণ্ড হঠাৎ করে গড়ে উঠতে পারে, হঠাৎ করে ঘটে যেতে পারে। কিন্তু তিনি তার চোখের সামনে দেখতে হলো যে তার যাকে ১৬ বছর পর্যন্ত পেলে পুষে রেখেছে, যার কাছ থেকে বাংলাদেশের অর্থনীতি বিভিন্ন ধরনের সকল সাহায্য সহযোগিতা ভারত নিয়েছে, সেই নেত্রীকে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ফেলে দিয়েছে এবং বাংলাদেশের জনগণ কোনো অবস্থায় এই সরকারের পতন এককভাবে করতে পারতো না যদি সেনাবাহিনীর সহযোগিতা না থাকতো। তাহলে সেনাপ্রধানকে জেনারেল ওয়াকারুজ্জামান, কার সময় এই ঘটনাটি ঘটেছে? ওয়াকারুজ্জামানের সময় ঘটনাটি ঘটেছে। কতদিনের মাথায় ঘটেছে? সেনাপ্রধান নিয়োগ পাওয়ার সম্ভবত ৪৪ দিনের মধ্যেই বাংলাদেশে এই ধরনের ঘটনা কার্যক্রম সংগঠিত হয়েছে। তাহলে ভারতের মূল টার্গেট ছিল জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকেই বিতর্কিত করা, কারণ তারা জানে শেখ হাসিনাকে ওয়াকারুজ্জামানের যে কোনো কলা কৌশলের কারণেই হাঁটতে হয়েছে, বিদায় নিতে হয়েছে। যদিও তিনি সেফ এক্সিট নিয়েছেন, কিন্তু তাকে যেতে হয়েছে। এই যাওয়াটাই তারা মানতে পারে নাই বিধায়ী কৌশলগত জায়গা থেকে ওয়াকারুজ্জামানকে বিতর্কিত করতে তারা পথ বেছে নিয়েছে। শুরুতেই আপনাদেরকে একটা পলিসি বলে রাখি, ভারতের একটা অন্যতম সুন্দরতম পরিস্থিতি পরিবেশ হলো এরকম যে তারা দুটো গ্রুপ রাখবে সব সময়। একটা গ্রুপ তাদের যাকে তারা ধ্বংস করতে চায় তার পক্ষে লাগিয়ে দিবে, তাকে নিয়ে প্রচুর পরিমাণে তারা পজিটিভ নিউজ করাবে যে এই লোক ভালো, এই লোক যে কোনো সময় এটা করতে পারে, এই লোক বাংলাদেশের জনগণের পক্ষে, এই লোক ক্ষমতা নিয়ে নিবে, এই লোক বিপদ থেকে দেশকে রক্ষা করবে। এভাবে করে বিভিন্ন নিউজ পোর্টালে তাদের দেশীয় বিদেশি বিভিন্ন জায়গা থেকে তারা নিউজ করাবে। টকশোতে তারা ওই ব্যক্তির সম্পর্কে অতিরিক্ত আবেগ দেখাবে, প্রীতি দেখাবে। এটার মূল অর্থ হচ্ছে জনগণের কনসেপ্ট ওই ব্যক্তির দিকে ধাবিত করা, যাতে করে জনগণ মনে করে যে ভারত এত প্রশংসা করছে এই লোকের কারণটা কি, ভারত এত ভালোবাসছে এই লোকের কারণটা কি। এভাবে করে তার প্রশংসা একদিকে করতে থাকবে, অ্যাট দ্য সেম টাইম তার কিছু এজেন্সি নিয়োগ করা থাকবে। সেই এজেন্টের কাজ হবে এই যে প্রশংসা ভারত করলো, এই যে তাকে নিয়ে এত কিছু বলল, এই বলার বিপরীতে গিয়ে তারা আবার ওটার উপরে ভিত্তি করে আপনাকে আমাকে শিক্ষা দান করবে
যে এত প্রশংসা ভারত করছে, এত কিছু ভারত করছে, এই জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে সম্পর্কের মূল সূতিকাগার হচ্ছে ভারতের শেখ হাসিনার আওয়ামী লীগের এর পারপাস সাফ করার জন্যই তিনি বসেছেন, অতএব আমাদেরকে সাবধান হতে হবে। তাহলে কি কাজটা করলো? আপনার জনগণের কাছে তার গ্রাউন্ড তৈরি করে দিয়ে আবার তারই নিয়োগপ্রাপ্ত কোনো এক এজেন্ট দিয়ে সমালোচনা করানোর মতো পরিস্থিতি তৈরি করে দিয়ে মূলত তারা তাদের অ্যাচিভমেন্ট গোল করতে চায়। সেটা হচ্ছে অস্থিতিশীল পরিস্থিতি, বাংলাদেশকে বিভাজনের রাজনীতি তৈরি করা, নিরাপত্তাহীনতায় ফেলে দেয়া, এবং এর মধ্য থেকে যদি কোনো কিছু আউটকাম বের হয়ে আসে, ধরেন আপনি প্রচুর পরিমাণে একজনকে গালিগালাজ করবেন, বিরক্ত করবেন, একটা সময় সে বাধ্য হয়ে একটা কিছু করলো, সেটা তাদের এক ধরনের চিন্তা। কিছু সে করলো না, নীরব হয়ে গেল, অস্থিরতার কারণে, তার এই আপনাদের এই পুশের কারণে তিনি হয়তো যেভাবে শক্তভাবে স্বাধীনভাবে সুন্দরভাবে দেশ চালাতে চাচ্ছিলেন সেটা না করে হয়তো চুপচাপ থাকলেন, তাতেও তাদের লাভ। একে আপনি অ্যাগ্রেসিভ হয়ে ক্ষমতা নিলেন, তাতেও লাভ। আপনি অ্যাগ্রেসিভ না হয়ে দুর্বল থাকলেন, তাতেও লাভ, কারণ আইন শৃঙ্খলা খারাপ হয়ে যাবে, দেশের পরিস্থিতি খারাপ হয়ে যাবে। আর আপনি এর মাঝ বরাবর কোনো কিছু থেকে থাকেন, তাতেও তাদের লাভ। মূল কাহিনীটাই হচ্ছে তারা যখন কোনো কিছু খুঁজে পায় না, তখন তারা পরিকল্পিত উপায়ে এই ধরনের কার্যক্রম শুরু করে। আমি স্পষ্ট করে বলি, আমি কখনো সমালোচনা পছন্দ করি না ব্যক্তি বিশেষের, কিন্তু আমি কিছু কথা যদি কখনো না বলি তখন আমার দায়বদ্ধতা থেকে যায় যে আমি কি উপলব্ধি করছি সেটা আদতে আমার ফ্যান ফলোয়ার্সদেরকে উপলব্ধি করাতে পারছি কিনা। বাংলাদেশ একটা কঠিন পরিস্থিতির মধ্য থেকে গিয়েছে, 16টি বছর এই দেশটাকে ধ্বংস করেছে। 16 বছরে নিজের কাছে প্রশ্ন করুন যে 16 বছরে বাংলাদেশের সেনাবাহিনীর বহু মানুষ দায়িত্বে এসেছে, একটা মানুষ কি আমাদের পাশে দাঁড়িয়েছে? কই? আমাদের এই সেনাবাহিনীরই সাবেক এক কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন আল জাজিরা থেকে শুরু করে বড় বড় নিউজ পোর্টালে রিপোর্ট হয়েছিল। কই? আমরা তো তাদের কোনো সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লব কিংবা কোনো রাজনৈতিক বিপ্লব সাধিত করতে পারি নাই। জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব নিয়োগ পাওয়ার 44 দিনের মধ্যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, এটা ছিল আমাদের জন্য এক ধরনের বারাকা, রহমত, বরকত। তিনি যদি না দাঁড়াতেন, এবং শেখ হাসিনা সেটাই চেয়েছিলেন যে লক্ষ মানুষকেও যদি হত্যা করা যায় তারপরেও ক্ষমতা আঁকড়ে ধরবে, এটা ছিল তার পরিকল্পনা, কিন্তু সেটা জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব করতে দেননি। একজন জেনারেল, একজন সেনাপ্রধান কোন তরিকায় তিনি আমাদেরকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, নিশ্চয়ই সেটা স্বাভাবিক রাজনীতিবিদের ভাষার মতো, আমাদের স্টাইলের মতো কোনো তরিকা হবে না। তিনি তার চাকরি, অবস্থান, বাহিনী, দেশ বিদেশ সকল শক্তিগুলোর কথা মাথায় বিবেচনা রেখেই যখন তিনি প্রয়োজন বোধ করবেন এবং দেশপ্রেমে উজ্জীবিত হয়ে মানুষের জন্য কাজ করার চিন্তা করবেন, তখন তিনি কৌশল অবলম্বন করেই আমাদের পাশে দাঁড়াবেন। আমি মনে করি জেনারেল ওয়াকারুজ্জামান সেই কাজটিই করেছেন। কিন্তু 5 তারিখে এই কাজটি করার পরে ভারতের মাথা নষ্ট হয়ে গিয়েছে, সেজন্য একটি গ্রুপকে পরিকল্পিত উপায়ে নামানো হয়েছে। ডক্টর মোহাম্মদ বুইরা খাটাস, তার মতো লোক দিয়ে কাজ হবে না। তখন যখন তাদেরকে দিয়ে কিছু করতে পারলো না, তখন আবার নতুন করে উপদেষ্টাদের কিছু প্রশংসা করা শুরু হলো, নতুনদের কিছু প্রশংসা করা শুরু হলো, আবার প্রথম দিকে নতুনদেরকে বাস দেওয়া শুরু হলো, প্রথম দিকে নতুনদেরকে একেবারে ধোলাই দিয়ে শেষ করে দেওয়া হলো। এক বাক্যে বিতর্কের প্রত্যেকটা স্টেজ কিন্তু তারা পরিকল্পিতভাবে ভারত এই জায়গায় মাঠে ময়দানে নেমে সফলতার দ্বার প্রান্তে যাওয়ার জন্য ট্রাই করছে। কখনো তারা উপদেষ্টাদের সমালোচনা করার মাধ্যমে বিতর্ক সৃষ্টি করছে, কখনো তারা আমাদের ভিতরে রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব ছাড়াই কোনো ব্যক্তি বিশেষের নেতৃত্বে হাঙ্গা আমাদের ভিতরে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আবার আমার দেশে বাংলাদেশের যখন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকারকে বিতর্কিতর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আবার মাঝে মাঝে সরকারের মধ্যে ছাত্রদের যারা নেতৃত্বে আছে তাদেরকে একটু পুশ পাম্পিং দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আবার তাদেরও সমালোচনা করা হয়েছে। আবার বাংলাদেশের হঠাৎ করে জামাতের পক্ষে কিংবা বিপক্ষে, হঠাৎ করে বিএনপির পক্ষে কিংবা বিপক্ষে এই ধরনের বিভিন্ন বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে আমার এই জাতিটাকে আজকের এক কঠিন পরিস্থিতির মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। যদি এখনই সাবধান না হন তাহলে আপনাদের আপন বলতে কেউ থাকবে না। বিশৃঙ্খলতা দিয়ে কোনো উন্নয়ন হয় না। এই জাতিকে টিকিয়ে রাখতে হলে আমাদেরকে একটি সুন্দরতম জায়গায় পৌঁছতে হবে, আর সেই পৌঁছার জন্য
মন্দের ভালো যে পরিস্থিতি, সেই পরিস্থিতির বিবেচনায় আমাদেরকে এগিয়ে যেতে হবে। গতকালকে তো অনেকেই একটি ইসলামী সংগঠনের নাম দিয়ে নিষিদ্ধ ঘোষিত মিছিল করেছে। এখন এটা তো নামে তো ইসলাম, দেখতে তো সুন্দর, কলেমা লাগানো। এই মিছিলকে যদি আপনি মনে করেন যে আপনার দেশ এবং দেশের মানুষের জন্য এটার চাইতে এতটুকু স্বাধীনতা কি হবে না যে তারা পতাকা নিয়ে মিছিল করবে, কিন্তু এই পতাকার মিছিলটাও যে দেশের জন্য কঠিন এবং খারাপ হতে পারে সেটা তো আপনাকে বিবেচনা করেই পথ চলতে হবে, আপনাকে বুঝেই পথ চলতে হবে। বিশ্ববিদ্যালয়ের একজন ব্যক্তি কোনো এক জায়গায় গিয়ে কোনো একটি অপকর্ম করবে ইসলামের নাম লাগিয়ে, কিন্তু সেটাকে আবার আপনারা বিভিন্ন নামে বেনামে তাদেরকে সাহস জুগিয়ে কোনো একটি পরিবেশ খারাপ পরিস্থিতি বিরাজ করালে সেটা তো আপনাকে বিবেচনা করেই সেদিকে আগাতে হবে। বাংলাদেশের বিভিন্ন সমীকরণ চলছে, আপনাকে ইসলামিক তরিকায় উজ্জীবিত করা হবে, বলা হবে আপনার এই তরিকা, এগিয়ে যান, কাজ করেন, জিন্দাবাদ, ইনকিলাব, সবাই মিলে এগিয়ে যাও, বিপ্লব। মূল চরিত্রটা হচ্ছে এটা দিয়ে আপনাকে এমন একটি জায়গায় নিয়ে যাওয়া হয় এবং এমন সময় আপনাকে একটা কিছু দিয়ে বাড়ি দেওয়া হয় যেটা আপনি নিজেও জানবেন না। ভালো ভালো কথা বলে আপনাকে নিয়ে যাওয়া হবে, ভালো ভালো কথা বলে এই যমুনা ঘেরাও দেওয়া হবে, ভালো ভালো কথা বলে সরকারের পতন চাওয়া হবে। সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে পারলেন, তার মানে আপনি বিনা ইনভেস্টেই আপনি বাংলাদেশকে তাদের হাতে তুলে দিতে পারলেন। এখন শুধু শেখ হাসিনা এবং শেখ হাসিনার দালালরা বসে আছে যে কোনো মূল্যে একটা বিশৃঙ্খলা তৈরি করে একজন সামান্য কোনো একজন উপদেষ্টাও যদি পদত্যাগ করে সেটা নিয়ে তারা ক্যাম্পেইন করবে। দেখেন, নাহিদ ইসলাম একজন উপদেষ্টা পদত্যাগ করেছে দল গঠন করতে গিয়ে, কিন্তু আওয়ামী লীগের লোকেরা প্রচার করছে মাত্র শুরু, নাহিদ দিয়ে শুরু, মনে হচ্ছে যেন নাহিদ ওদের কারণে পদত্যাগ করেছে। কত বড় দুষ্ট! এভাবেই আপনার এই সরকারের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ষড়যন্ত্র বলবৎ রেখে আপনাকে ফুলিয়ে ফুসিয়ে তারপরে এই কাজগুলো করানো হচ্ছে। আপনি ভাবতেও পারছেন না, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কত কিছুই তো আছে। আপনি ঠিকই অনেক হিন্দু মানুষের আরবিতে সালাম দিতে গিয়ে আপনি কৌশল করে ভিন্নভাবে উত্তর দেন, আর আবার এমনও আছে যে কিছু কিছু মানুষকে আপনি তার বক্তব্য শুনলে তারপরে সেই সালামের উত্তর এত সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করেন মনে হয় যেন সে আপনার কাছে মুসলমান হয়ে গিয়েছে। তারতম্য এখানেই যে আপনার হৃদয়ের ভিতরে এমনভাবে ঢুকানো হচ্ছে কিছু মানুষকে, এগুলো সব ভারতীয় পরিকল্পনায় করে দেশকে গভীরতম ষড়যন্ত্রদের দিকে নিয়ে যাওয়ার জন্যই বিভিন্ন উপায়ে এই ষড়যন্ত্রগুলো হচ্ছে। অতএব আমরা প্রত্যেকটি আন্দোলনে দেশপ্রেমিক প্রত্যেকটি নাগরিকের পক্ষে অবস্থান নিতে চাই, সে যে দলের হোক, যে ধর্মের হোক, যে মতের হোক। কিন্তু কেউ যদি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য শুধু শুধু বিনা কারণে অযাচিতভাবে বিভিন্ন ইস্যু ক্রিয়েট করে আমাদের দেশের মধ্যে বিভিন্নভাবে ষড়যন্ত্র করতে চায়, সেটা আমরা মেনে নিতে পারি না। আপনি বুঝবেনও না কি পরিমাণ আপনাকে বিভিন্নভাবে কৌশলে আপনাকে কাজে লাগানো হচ্ছে, আপনি বুঝবেন না। এমনও হতে পারে আপনাকে পদক দিয়ে দিবে সরকার, আপনাকে বিশেষ পুরস্কারে ভূষিত করবে সরকার, আপনি খুশিতে গদগদ করবেন, কিন্তু এটা এমনও হতে পারে আপনার মুখ বন্ধ করার জন্য এই পদক দেওয়া হচ্ছে, যাতে করে আপনি আপনার এই জায়গা থেকে আমার সকল দুর্বলতা থাকলেও কখনো ফুসফাস করে উঠবেন না। এভাবে করেই সাজানো হয়, আপনাকে এমনভাবে জায়গায় নিয়ে যাওয়া হয় যে আপনার উদ্দেশ্যই থাকবে শুধু আপনি আপনার মানুষগুলোকে তালে নাচাবেন, এবং এই তালে নাচতে নাচতে যে দেশটা কোন দিকে চলে যাবে সেটা আপনি টের পাবেন না। প্রিয় বন্ধুরা, আমার কোনো ব্যক্তিগত ক্ষোভ, আক্রোশ, ভালোবাসা, মন্দ এগুলো থেকে আমি আজকে কথা বলছি না। আমি কথা বলছি এই দেশকে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্রবাদীরা উঠে পড়ে লেগেছে, সে কারণেই জেনারেল ওয়াকারুজ্জামানের পিছনে লেগেছে। মনে রাখবেন, জেনারেল ওয়াকারুজ্জামানের যদি সেই ইচ্ছাটাই থাকতো যে রাষ্ট্রকে তার দখল করে ক্ষমতায় থাকতে হবে, তাহলে যেদিন দেশ স্বাধীন হয়েছে 5ই আগস্ট, সেদিনই তিনি এই বাংলাদেশের দায়িত্ব নিতে পারতেন। তিনি সেদিনও কঠোর ভাষায় বক্তব্য দিয়ে বুঝিয়েছেন, আর নয়, শক্ত হতে হবে। আমাদের মূল অ্যাচিভমেন্ট ছিল শেখ হাসিনাকে বিদায় করা, আমরা কিন্তু বিদায় করতে পেরেছি। এই 5ই আগস্টের পূর্বে বাংলাদেশে বহু মানুষ ছিল
যারা এই আন্দোলনকে পর্যন্ত বলেছিল, কি বলেছিল, এই আন্দোলন ভারতের সৃষ্টি, এই আন্দোলনকে আমাদের বেগবান করা ঠিক হবে না। আমরাই কিন্তু কেঁদেছিলাম, আমরাই কিন্তু বলেছিলাম। সেদিনও যে ভাষায় কথা বলেছি আজও একই ভাষায় কথা বলছি। অর্থাৎ ভাষার কোনো পরিবর্তন হয়নি, কিন্তু আমি যেটা বুঝতেছি যে দেশের জন্য কোনটা মঙ্গল সেটাই আমার করা উচিত। হ্যাঁ, আপনি মনে করতে হবে আমার বিরুদ্ধে আপনি 100 অভিযোগ আনলে এটার 20-30টা হলেও কমন পড়তেই পারে। এই 20-30টা কমনের উপর ভিত্তি করে বাকি যে 70টা আমার বিরুদ্ধে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কৌশলে, সেটা তো আপনাকে বুঝতে হবে। আমরা যে একেবারে সবাই সহিশুদ্ধ মানুষ এমন নয়। জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব যে ভুল ত্রুটির ঊর্ধ্বে মানুষ তেমন নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা এই সরকার যে 100% সহিশুদ্ধ তেমন নয়। এর ভুল খুঁজলে অনেক কিছু পাবেন, কিন্তু মনে রাখতে হবে ভুল কি আমার, এই ভুল কি আমি করি কিনা। আপনিই তো আপনার ফেসবুক খুঁজলে দেখবেন, আপনি যখন একই ব্যক্তি যখন বাংলাদেশের কোনো একটি পত্রিকার বিরুদ্ধে কথা বলছি, ওই একই পত্রিকায় আমি লেখলে সেটা হালাল হয়ে যায়, আমার বন্ধু লেখলে হালাল হয়ে যায়। কিন্তু আমি যার সমালোচনা করছি তার একটা লাইন এনে দেখাচ্ছি, এই যে দেখো সে এইখানে লেখালেখি করে, এটা তাকে প্রমোট করা হচ্ছে। তাহলে আমার যাকে পছন্দ তিনি যখন বড় কিছু অ্যাচিভ করেন তখন তো তারে আমরা প্রমোট করি। এই হচ্ছে পার্থক্য আমাদের। এজন্য বুঝতে হবে, জানতে হবে, বাংলাদেশের সত্যিকার রাজনীতিবিদের যে নেতারা রয়েছেন তাদের পরামর্শে আপনাকে এগিয়ে যেতে হবে। আপনাকে আমি প্রশ্ন তুলি, আপনি বিএনপি করেন, আপনার দল কি বলে, দেশনায়ক তারেক রহমান কি বলে, আপনি সেই পথে চলেন। আপনি জামাত ইসলাম করেন, ডক্টর শফিকুর রহমান সাহেব কি বলে, আপনি সেই পথে চলেন। চরমনার পীরের রাজনীতি করেন, সে কি বলে, সেই পথে চলেন। মুরব্বিহীন আপনি থার্ড কোনো একটি অ্যাঙ্গেল থেকে কেউ কিছু বলল আর সেখান থেকে আপনি পথ চলা শুরু করে দেশকে বিশৃঙ্খল করবেন এবং পরিস্থিতি গোলাটে করবেন, কখনোই কাম্য নয়, কখনোই নয়। গতকালকের একটি ইসলামী নিষিদ্ধ সংগঠনের নামের সাথে পর্যন্ত জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে জড়িয়ে মিথ্যাচার করা হয়েছে, আমি তার তীব্র নিন্দা জানাই। এগুলো হচ্ছে পরিকল্পিত উপায়ে কাজ, এবং এর পিছনের মূল যে উদ্দেশ্য যেটা আমি বললাম যে 2-3টা অ্যাঙ্গেলে পার্শ্ববর্তী দেশ তার এজেন্সি দিয়ে কাজ করে, সেই অ্যাঙ্গেলেরই কাজ হচ্ছে এগুলো। জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে বিতর্কিত করে মূলত ফায়দা লুটা হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করা, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব আমার কিচ্ছু হয় না, আমার সাথে জীবনে দেখা হয় নাই, কথা হয় নাই, এবং আমি কোনো কিছু কামনাও করি না। শুরু করব এখনকার আলোচনা। এক, হঠাৎ করে দেশের এই কঠিন সময়ে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি দেশ ছেড়ে আফ্রিকার কঙ্গোতে কেন গেলেন? প্রশ্ন নম্বর 2, পেন্টাগনের ফোন কবে এলো সেনাপ্রধানের কাছে এবং কি কথা ছিল সেই ফোনে? 3 নম্বর, সেনাপ্রধানের বিমান কেন ফেরার সময় ঢাকার শাহজালাল বিমানবন্দরে না নেমে তার পরিবর্তে তেজগাঁও বিমানবন্দরে নামল? 4 নম্বর, সেনাপ্রধানের অনুপস্থিতিতে কেন হিজবুত তাহরীর তাদের মার্চ ফর খিলাফত এই প্রোগ্রাম বা মার্চ ফর ক্যালিফেট এই প্রোগ্রামটাকে কেন ঘোষণা করলো সেনাপ্রধান যখন দেশে নেই তখন? এবং 5 নম্বর, সেনাপ্রধান যেদিন সকালে আফ্রিকা গেলেন ঠিক সেই দিন বিকালে কেন দিল্লি থেকে বিদেশ দপ্তরের 4 উচ্চস্তরের অফিসার ছুটলেন ঢাকায়, এবং কেনই বা তারা আজ পর্যন্ত সেখানে রয়ে গেছেন? এই 5টি প্রশ্ন, এই 5টি প্রশ্নের উত্তর নিয়ে আমরা আমাদের এই আজকের আলোচনাটা চালাবো। এই 5টি প্রশ্ন আলাদা বটে, কিন্তু এদের প্রত্যেকটাই একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। আমরা যাব আলোচনায়, তবে তার আগে একটা অনুরোধ যে আপনারা
যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের চ্যানেলকে, আমাদের এই চ্যানেল ক্যালকাটা ডায়ালগসকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। এবার আমরা আসব আমাদের আজকের আলোচনায়। প্রথম প্রশ্ন ছিল, হঠাৎ করে দেশের এই কঠিন সময়ে আফ্রিকায় কেন গেলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান? এই প্রশ্নের উত্তর একটাই। এই প্রশ্নের উত্তর হলো, এই প্রোগ্রামে যাওয়ার কথাটা তার ঠিক ছিল অনেক আগে। অনেক আগে মানে আজ থেকে কয়েক মাস আগে আফ্রিকার যেখানে কঙ্গোতে যেখানে তিনি গেছেন, সেখানে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর একটা বড় কন্টিনজেন্ট সেখানে রয়েছে। সেখানে তাদের সাথে তাদের দেখা করার জন্য এবং একটা কমিউনিটি সেন্টার সেখানে তৈরি করেছে বাংলাদেশের যে সেনারা, শান্তি সেনারা রয়েছে তাদের তরফ থেকে। এই কমিউনিটি সেন্টার, সেখানে চিকিৎসার ব্যবস্থা ইত্যাদিও আছে। সেইটার উদ্বোধন করতে যাওয়ার কথা অনেক আগে থেকেই, অন্তত কয়েক মাস আগে থেকেই ঠিক ছিল সেখানে। কয়েক মাস বলবো না, এটা হচ্ছে কয়েক মাস মানে বাংলাদেশে যে শেখ হাসিনা সরকারের পতনের পর এই ইউনূসের সরকার এলো এবং সেই সময়ে কয়েক মাস পরে সেই সময়ে ঠিক করা হয়েছিল যে সেনাপ্রধান যাবেন সেখানে গিয়ে তিনি করবেন সেখানকার উদ্বোধন। এখন আজ যদি সেনাপ্রধান সেখানে যাওয়াটা বন্ধ করতেন তাহলে প্রশ্ন উঠত যে কেন তিনি বন্ধ করলেন, কেন তিনি সেখানে গেলেন না, এই প্রশ্নটা উঠত। এবং তাতে বোধহয় বাংলাদেশের এবং শান্তিরক্ষী বাহিনীকে নিয়ে যে টালমাটাল অবস্থা এখন চলছে রাষ্ট্রসংঘে, তার উপরে কোনো একটা প্রভাব পড়তে পারত। সেই জন্যই সেনাপ্রধান এই প্রোগ্রামটাকে ক্যান্সেল না করে তিনি সেখানে চলে গেলেন। মনে রাখবেন, কেন আমি ক্রান্তিকাল বা সংকটের কাল আমি বলেছি বাংলাদেশের এই সময়টাকে, তার বড় কারণ হচ্ছে গত 5ই আগস্ট তো শেখ হাসিনার পতন ঘটেছে, নতুন সরকার এসেছে 8 আগস্ট অন্তর্বর্তী সরকার। কিন্তু গত 25শে ফেব্রুয়ারি সেনাপ্রধান যে ভাষণ দিয়েছেন বিডিআর বিদ্রোহের বার্ষিকী উদযাপনে, সেখানে যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণের পর থেকে বাংলাদেশে কিন্তু সেনাপ্রধানের বিরুদ্ধে একটা গোষ্ঠী কিন্তু প্রচন্ডভাবে লেগে গেছে এবং তারা নানা রকম ভাবে চেষ্টা করছে সেনাপ্রধানকে হটাতে। ওয়াকারুজ্জামান সম্পর্কে বলা হয়, এক সময় তিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর গুড বুকে ছিলেন, কিন্তু তিনি গুড বুকে থাকলেও এখন তার চেয়েও গুড বুকে চলে এসেছেন ফয়জুর রহমান। এবং ISI এবং পাকিস্তান চাইছে এই সেনাপ্রধানকে হটিয়ে ফয়জুর রহমানকে সেনাপ্রধান করতে পারলে বাংলাদেশে বর্তমানে যে সেখানে যে যারা সন্ত্রাসবাদী মৌলবাদীরা, ইসলামপন্থীরা, তারা সেখানকার ক্ষমতা দখল করে নিতে পারবে এবং তাদেরই প্রার্থী হচ্ছেন ফয়জুর রহমান। এখন সেই জন্যেই এখন ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে অনেক গোষ্ঠী এসে দাঁড়িয়েছে। এবং আপনাদের এর আগেও একটা কথা বলেছি 2 দিন আগেই, যে সেটা হচ্ছে 25শে ফেব্রুয়ারির সেদিনের ওই ভাষণের পরে তারপরে ওয়াকারুজ্জামানকে যমুনাতে সেখানে প্রধান উপদেষ্টা তার ভবনে তাকে ডেকে পাঠান সেনাপ্রধানকে, এবং দুজনের মধ্যে সেখানে রীতিমতো তর্ক বিতর্ক হয় এবং সেনাপ্রধানের বিরুদ্ধে প্রধান উপদেষ্টা কিন্তু পরিষ্কার অভিযোগ করেন, আপনি এই সরকারের বিরুদ্ধে, অর্থাৎ ইউনূস সরকারের বিরুদ্ধে আপনি কাজ করছেন, আমরা কিন্তু এটা সহ্য করব না, আপনি আপনার পক্ষে ভালো হবে যদি আপনি পদত্যাগ করেন, এই কথা পর্যন্ত বলে দেওয়া হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে এত কিছু সত্ত্বেও কেন সেনাপ্রধান আফ্রিকার কঙ্গোতে গিয়েছিলেন সফরে, তাহলে সেটার কারণটা বললাম যে এটা আগে থেকে ঠিক ছিল। এখন এই মুহূর্তে সেটাকে যদি
উনি যদি বাতিল করতে চান তাহলে একটা অন্য বার্তা যেতে পারত। এই হচ্ছে একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে পেন্টাগনের ফোন এলো কবে সেনাপ্রধানের কাছে, কি কথা ছিল সেই ফোনে? সেই ফোন এসেছিল যখন যেদিন সেনাপ্রধান আফ্রিকায় যাবেন ঠিক তার আগের দিন রাত্রে। কিন্তু ওই যে কথা বললাম যে সেনাপ্রধান যাওয়ার ব্যাপারে মনস্থ করেছেন, কারণ না গেলে বাংলাদেশের এবং শান্তিরক্ষী বাহিনীর তাদের যে ভূমিকা এবং তাদের ছবি সেখানে খারাপ হয়ে যেতে পারে, এই জন্যই তিনি বাধ্য হয়ে গিয়েছিলেন। কিন্তু যাওয়ার আগে একটা বড় কাজ করে গিয়েছিলেন। সেই কাজটা হচ্ছে যে তিনি ভারতের সেনাপ্রধান এবং ভারত সরকারের সঙ্গে তিনি বিষয়টি আলোচনা করে তারপরে তিনি চলে গেছেন। তিনি প্লেন ধরেছেন, বিমান ধরেছেন কঙ্গোয় যাওয়ার জন্য। তাহলে এটা বললাম। এবং কি কথা ছিল সেই ফোনে? সেই ফোনে ছিল যে বাংলাদেশে আপনার বিরুদ্ধে একটা বড় কিছু হতে যাচ্ছে, এই পরিস্থিতিতে আপনার সাবধান হয়ে থাকার খুব জরুরি দরকার আছে। এই মুহূর্তে আপনি যাতে বিদেশ না যান, আপনি হেডকোয়ার্টার না ছাড়েন, সেই চেষ্টা আপনি করুন। সেনাপ্রধান ঠিক ওই কথাগুলোই ভারতের সঙ্গে কথা বলে আলোচনার শেষে ঠিক হয় যে ভারত ব্যবস্থা নিচ্ছে, আপনি যান, এবং তিনি চলে যান। এরপর 3 নম্বর প্রশ্ন আমি বলেছি, বিমান কেন সেনাপ্রধান ফেরার সময়, যাওয়ার সময় তিনি শাহজালাল বিমানবন্দর হয়ে গেলেন, কিন্তু ফেরার সময় তিনি শাহজালাল বিমানবন্দরের বদলে তিনি এসে নামলেন ঢাকায়। অবশ্য সেই বন্দরটিও বিমানবন্দরটি, কিন্তু সেটি বর্তমানে অব্যবহৃত। কিসের জন্য তার ব্যবহার হয় না? কোন কারণে ব্যবহার হয় না? ব্যবহার হয় না, বাণিজ্যিক বিমান সেখানে ওঠানামা করে না। এর ফলে সেখানে সাধারণ একটা বাণিজ্যিক বিমানবন্দরে যত কিছু ব্যবস্থা থাকে সেই ব্যবস্থাটা সেখানে নেই। এই বিমানবন্দরটি হচ্ছে ঢাকারই মধ্যে অবস্থিত তেজগাঁও বিমানবন্দর। তেজগাঁও বিমানবন্দর বিগত 3 দশকেরও বেশি সময় ধরে সেখানে বাণিজ্যিক কাজে ব্যবহার হয় না সেই বিমান ঘাঁটি। সেখানে শুধু কি হয়, সেনাবাহিনীর প্রশিক্ষণের বিমান, হেলিকপ্টার, এরাই কেবল সেখানে ওঠা নামা করে। এইটা হচ্ছে প্রশ্ন। তাহলে এইটা কেন সেখানে শাহজালাল বিমানবন্দরের পরিবর্তে তেজগাঁও বিমানবন্দরে কেন নেমেছিল ওয়াকারুজ্জামানের বিমান? তার কারণ হচ্ছে শাহজালাল বিমানবন্দরে যদি তিনি তো আজই নেমেছেন, আজ সকালে, আজ রাত্রে আসার কথা ছিল, কিন্তু তিনি সম্পূর্ণ নিজের দায়িত্বে এবং সম্পূর্ণ নিজের বিবেচনায় তিনি আজ রাত্রে না এসে সেইটাকে সকালবেলাতে ওখানে তিনি চলে এসছেন। অন্তত 10-12 ঘন্টা আগে তিনি সেখানে এসে নেমেছেন। এবং এই নামার জন্যে তার ঠিক ছিল কি, যখন আজ রাত্রে এসে তিনি নামবেন ঢাকার শাহজালাল বিমানবন্দরে, সেখান থেকে তার সেনা হেডকোয়ার্টার্সে আসার এই পথে তাকে হত্যা করাও হতে পারে। এবং এইটাই ছিল সেখানকার একটা বড় আজকে একটা পরিকল্পনা ছিল। সেইটা তার জন্য কি করা হচ্ছিল? তার জন্য হচ্ছিল হিজবুত তাহরির তাদের যে বিশাল অন্তত 20,000-30,000 মানুষের মিছিল চলে আসবে এখানে, এবং সেখানে এই গণহত্যার শিকার হবেন তিনি। এইটাই ঠিক ছিল। তাহলে বোঝা গেল, একমাত্র যেখানে সাধারণ বিমান, কোনো যাত্রীবাহী বিমান নামে না, সেই শাহজালাল বিমানবন্দর নয়। মানে শাহজালাল বিমানবন্দর তো সেখানে ব্যস্ততম, সেখানে সব বিমান নামে, তিনি গিয়েছিল সেখান দিয়ে। কিন্তু যেখানে যে বিমানবন্দর সামরিক কাজ ছাড়া অন্য কাজে ব্যবহার হয় না, এবং ছোটখাটো হেলিকপ্টার ইত্যাদি যাওয়ার জন্য যেটা ব্যবহার হয়, সেই বিমান ঘাঁটিতে তার নামার কারণ হচ্ছে এইটা, ও নিচে তাকায় যে হত্যার চক্রান্ত করা হয়েছিল সেই চক্রান্তটাকে ব্যর্থ করা। 4 নম্বর প্রশ্ন ছিল
যে সেনাপ্রধানের অনুপস্থিতিতে, যখন দেশে সেনাপ্রধান নেই, তখন কেন হিজবুত তাহরির হঠাৎই ঘোষণা করলো যে তারা মার্চ ফর ক্যালিফেট বা খিলাফতের জন্য অভিযান, এই অভিযানটা কেন করবে আজকে শুক্রবার দুপুরের জুমার নামাজ শেষে? তার একটাই উদ্দেশ্য, ওই যে এর আগেই বলেছি, সেটা হচ্ছে এমনভাবে এইটা করা হবে যাতে ওয়াকারুজ্জামান ভালোভাবে সুস্থ দেহে যাতে না ফিরতে পারেন, তার বাসায়, তার বাড়িতে, বাসভবনে যাতে না ফিরতে পারেন, হেডকোয়ার্টারে সেনার যাতে না ফিরতে পারেন, তার জন্যই এই ব্যবস্থা। হিজবুত তাহরির তার জন্যই এই ডাক দিয়েছিল আজকে। এবং আজকের যে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার এবং এই সরকারের যিনি প্রধান, তিনি হিজবুত তাহরিরকে কোনোভাবেই নিষেধ করেননি যে আজকে আপনারা এই ধরনের মার্চ করবেন না। সেনাপ্রধান নেই দেশে, তিনি কয়েকদিন আগে দেশের আইন শৃঙ্খলা নিয়ে প্রচন্ড উদ্বেগ প্রকাশ করেছেন, সুতরাং আজ আপনারা থাকবেন না, এ কথা বলেননি। তাহলে বোঝা গেল কেন হিজবুত তাহরির আজকেই করেছিল ঠিক এই মার্চ। এবং 5 নম্বর, সেনাপ্রধান যেদিন সকালে আফ্রিকা গেলেন, ঠিক সেই দিন বিকালে কেন দিল্লি থেকে, সম্ভবত 4 তারিখ, দিল্লি থেকে বিদেশ দপ্তরের 4 উচ্চ স্তরের অফিসার তারা ছুটলেন ঢাকায়? কেন ছুটলেন? তারা আজও এই মুহূর্তেও তারা রয়েছেন ঢাকার গুলশানের একটি বড় হোটেলে, 5 তারার বিলাসবহুল হোটেলে, সেখানে তারা রয়েছেন। প্রশ্নটা হলো, কেন এই 4 জন অফিসারকে বিদেশ দপ্তরের, এবং তারা সেক্রেটারি পর্যায়ের অফিসার পর্যন্ত রয়েছেন তাদের মধ্যে, তাদেরকে কেন পাঠানো হলো? এখন এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি বলেছি, আগে ইঙ্গিত দিয়েছি যে আজকের যে প্ল্যান প্রোগ্রাম করা হয়েছিল হিজবুত তাহরিরের তরফ থেকে এবং বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে মদত দিয়ে যে পরিকল্পনা করা হয়েছিল যে এই সেনাপ্রধানকে হয় হত্যা করা, নইলে তাকে তার পদ থেকে হটিয়ে দেয়া, সেই কাজটি আজকে হতো। এবং সেটা যাতে না করা যায়, তার জন্যেই আজকে বাংলাদেশে ভারতের 4 জন অফিসার উচ্চস্তরের তারা সেখানে গিয়েছেন, গিয়ে তারা সেখানটায় গিয়ে তারা তাদের মতো কাজ করছেন। সেনাবাহিনীর দপ্তরে, সেনাবাহিনীর মধ্যে ভারতের এবং আওয়ামী লীগের পক্ষের বহু অফিসার রয়েছেন, ছোট নিচু স্তরের অফিসার যেমন আছেন তেমন বড় স্তরের। তাদের সাথে কথা বলে তারা ঠিক করে নিয়েছেন আজকে কোনভাবে কিভাবে এই যে শাহজালাল বিমানবন্দরের পরিবর্তে আরেকটি বিমানবন্দরে এসে যে নামলো এবং নির্দিষ্ট সময়ের অনেকটা আগে এসে যে নামলেন তারা, মানে আমাদের ওয়াকারুজ্জামানের বিমান, এই সমস্ত প্ল্যান প্রোগ্রাম সব করেছে ভারতের 4 জন অফিসার যারা গিয়েছেন। তারা বাংলাদেশের সেনাবাহিনীর এবং অন্যান্য স্তরের অফিসারদের সাথে কথা বলে, যারা অত্যন্ত নিশ্চিন্ত ভাবে যাদের সাথে কথা বলা যায়, যাদের ভারতের প্রতি এবং আওয়ামী লীগের প্রতি যাদের আস্থা অনেক কোনো প্রশ্নাতীত, তাদের কাছে সাথেই কথা বলে এগুলো ঠিক করেছেন। কিন্তু তারা যে গেছেন, এটা কিসের জন্য গেছেন? তারা শেখ ওয়াকারুজ্জামানকে বাঁচাবার জন্য তারা গেছেন, এই কথাটা তো বলা যায় না, এই কথা বোঝানো যায় না। সুতরাং তাদেরকে একটা ছলনার আশ্রয় নিতে হয়েছে, অর্থাৎ সামনাসামনি একটা কারণ দেখাবার কথা বলে তাদের যেতে হয়েছে। এই কারণগুলো কি ছিল সেটাও এই প্রসঙ্গে 2 কথায় বলে দেব। কারণগুলো ছিল, তারা বলেছিল যে ভারতের শেখ হাসিনার সাথে করা চুক্তি অনুযায়ী ভারতের অনেকগুলো প্রকল্প চলছিল বাংলাদেশে। এই প্রকল্প, সেখানে ভারতের ইতিমধ্যে অনেক টাকা ইনভেস্টমেন্টও হয়ে গেছে, সেখানে তার বেশ কিছু
একদমই একেবারেই বন্ধ রয়েছে, বেশ কিছু একেবারেই বন্ধ রয়েছে, আবার বেশ কিছু বন্ধ নয়, সেখানে কাজ হয়েছে, কিন্তু যে কাজের পেমেন্ট এতদিনে আসার কথা ছিল ভারতের কাছে, আজ অবধি সেই টাকাগুলো আসেনি। এগুলোকে হচ্ছে লাইন অফ ক্রেডিট, যে আমরা যেভাবে ভারত তাদেরকে বিভিন্ন ধারে বা লোন দিয়ে যে সমস্ত কাজ করেছে, সেই সব কাজের ব্যাপারে কথা বলার জন্যই তারা গেছেন, এমন একটি ব্যাপারকে সামনে রাখা, যেমন তারা কথা বলছেনও, কিন্তু তারা তাদের কথার বাইরেও এই যে সামনাসামনি প্রত্যক্ষভাবে যে কারণগুলোর কথা বলা হয়েছে, তার বাইরেও তারা কিছু কারণ দেখিয়েছে, সেই কারণগুলো সেখানে সেই অনুযায়ী তারা কাজ করছেন। আর সেই সঙ্গে আসল যে কাজটা, বড় যে কাজটা, সেটা হচ্ছে ওয়াকারুজ্জামানকে এইভাবে বাঁচানো। এখন তাহলে প্রশ্ন আসে যে এই যে ওয়াকারুজ্জামানকে বাঁচালো যে ভারতের মদতে এবং ভারতের ব্যবস্থাপনায়, তাকে যে এই বিপদ থেকে তুলে আসা হলো, এর সাথে সাথে আমরা কি দেখলাম? হিজবুত তাহরিরের 25-30 হাজার জনতার যে বিশাল মিছিল ছিল, সেই মিছিলকে এরা একেবারেই, সেই মিছিলকে একদম অত্যন্ত উত্তেজিত মিছিল, পল্টন বাজারের কাছে আসতে পুলিশ পর্যন্ত, পুলিশ তাদের কাছে হেরে গিয়ে, যদিও কিছু লাঠি পেটা হয়েছে, কিন্তু পুলিশ হেরে গিয়েছিল, পুলিশের ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে গিয়েছিল। তখন সেনা নামে, সেনা আসে, সেনা অপেক্ষায় ছিল, আসবার পর মেরে সবাইকে একদম ছত্রভঙ্গ করে দিয়েছে হিজবুত তাহরিরের। শুধু ছত্রভঙ্গ করা নয়, বেশ কিছু হিজবুত তাহরিরের কর্মী এবং তাদের যারা ওখানে আজকে এইসব গোলমাল পাকাতে এসেছিল, তাদেরকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে এবং এখনো গ্রেপ্তার চলছে। আমার কাছে খবর আছে, এখন অবধি সেই গ্রেপ্তার চলছে। এরপরে যখন দেখা গেল প্ল্যান এইভাবে ফাঁস হয়ে গেল, তখন মোহাম্মদ ইউনূস বলছেন হিজবুত তাহরির এরা হচ্ছে নিষিদ্ধ দল, বাংলাদেশে কোনো নিষিদ্ধ দলকে আমরা সভা সমিতি করতে দেব না। এই মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসার সাথে সাথেই হিজবুত তাহরির, এটিএস মানে আল কায়দা, এদের সমস্ত আল শামস, আল বদর, জামাত শিবির, যত সন্ত্রাসবাদীরা আছে তাদেরকে সবাইকে ছেড়ে দিয়েছে জেল থেকে। তখন তার মাথায় আসেনি এরা নিষিদ্ধ সংগঠনের কর্মী। ইউনূস সাহেব পিঠ বাঁচাবার চেষ্টা করছেন এখন, কিন্তু ওয়াকারুজ্জামান পুরো খেলাটা ধরে ফেলেছেন। আর এই ধরে ফেলার জন্যে তিনি এখন ওয়াকারুজ্জামান সাহেব এখন মোহাম্মদ ইউনূসের পেছনে, যাকে বাংলায় বলে না একবার হাত ধুয়ে নেমে পড়া, সেই হাত ধুয়ে নেমে পড়েছে। অত্যন্ত দুর্দিন চলে এসেছে মোহাম্মদ ইউনূসের কাছে। তার ওই ভালো মানুষই কথাবার্তা, একটা শিশু সুলভ, যেন কত খোলামেলা মানুষ, এর আড়ালে একটা অত্যন্ত ভয়ঙ্কর ধড়িবাজ, মিথ্যাবাদী, প্রতারক একটা চেহারা আছে। সেই চেহারাটা পুরো আজকে দেখে ফেলেছেন আমাদের ইউনূস সাহেব, এই ওয়াকারুজ্জামান সাহেব। সুতরাং ইউনূসের বিপদ ঘনিয়ে আসছে, বিপদ ঘনিয়ে আসছে। আর ওদিকে তো আগেই বলেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প সরকার এসেছে, আর শেখ হাসিনার পতনের জন্য দায়ী ছিল যে বাইডেন সরকার। বাইডেন তার একের পর এক কীর্তি সেগুলো প্রকাশ হচ্ছে। এখন সারা পৃথিবী, এমনকি পশ্চিমী দুনিয়া পর্যন্ত জানছে, বুঝে গেছে যে এটা কোনো স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান ছিল না গত জুলাইয়ের, সেটা ছিল একান্তভাবেই একটা ষড়যন্ত্র, এবং যার পেছনে একটা বড় শক্তি হচ্ছে আমেরিকা, যে টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, সমস্ত কিছু দিয়েছে। সাথে পাকিস্তান আছে, কিছু পরিমাণে চীনও আছে, আবার ওদিকে তুর্কি ইত্যাদি, আর পশ্চিমা দেশগুলো তো সব রয়েছে। আজ এই পরিস্থিতিতে সেই জন্যই মনে হচ্ছে সবার সব খেলা ফাঁস হয়ে গেছে।
আর নতুন করে এই ইউনূস সাহেব আর কিছু খেলতে পারবেন না। আমি বারবার করে একটা কথা বলি যে মার্চ মাসের মধ্যেই এই সরকারের পতন ঘটবে এবং তার জায়গায় একটি কেয়ারটেকার সরকার বা সামরিক অভ্যুত্থানের সরকার আসবে না। তার কারণ হচ্ছে সামরিক সরকার এখানে এলে তখন ওই দাবি উঠবে যে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষী বাহিনী তাদেরকে ছেড়ে দিতে হবে এবার, কারণ যেখানে গণতন্ত্র নেই যে দেশে, সে দেশে সেনা শান্তি বাহিনীতে থাকতে পারে না। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে ইউনূস সরকারের পতন, একটি কেয়ারটেকার সরকার গঠন, ভারত থেকে শেখ হাসিনার বাংলাদেশে যাওয়া, আওয়ামী লীগকে সংগঠিত করা এবং এই বছরের শেষ দিকে নির্বাচনের ব্যবস্থা করা, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করা। যেটা আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে রহমতুজ্জামানকে ডক্টর ফয়জুল হক মনে করেন তিনি দেশপ্রেমিক, তিনি এই সরকারের প্রতি অনুগত। কিন্তু যদিও আমরা দিবালুকে যেটা দেখতে পাই সেনাপ্রধানের বক্তব্যের মাধ্যমে তিনি সরকারের প্রতি অনুগত নয়, তিনি এখনো পর্যন্ত হাসিনার অনুগত রয়েছেন, হাসিনার অনুগত্যভাবে তিনি কাজ করতেছেন, যার কারণেই সরকার এতটাই ব্যর্থ হচ্ছে এবং প্রত্যেকটা জায়গায় গোয়েন্দা তথ্য সরকার পাচ্ছে না। এই হচ্ছে অবস্থা। যাই হোক প্রিয় দর্শক, পাশাপাশি আরেকজন আলোচনা শুনেছেন, বুঝতে পেরেছে সেনাপ্রধান কেন ছিল কি ষড়যন্ত্র। আমি ওই আলোচনা আপনাকে দেখে হয়তো ভুল করেছি, কারণ সে যে কথাগুলো বলেছে কথাগুলো সম্পূর্ণ অযৌক্তিক এবং ভিত্তিহীন কথা।